নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে কিন্তু একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপবাসী। রূপচাঁদ রাস্তার ধারে একটা শুকনো গুঁড়ির ওপর পা দুইটা গুটাইয়া বসিয়া চিন্তিতভাবে একটা চোর কাঁটা শীষ দাঁতে খুঁটিতেছিল। আজ সকাল হইতেই তাহার মনটা বড় অপ্রসন্ন। তাহার কারণ বসেদের মেয়ে নেড়ির আজ বিবাহ। পাকা দেখার দিন হইতেই সে সমস্ত ভণ্ডুল করিবার মতলব আঁটিতেছে, কিন্তু কিছুই সুবিধা করিয়া উঠিতে পারে নাই। কাল গায়ে হলুদটা হইয়াই গেল, আজ রাত্রে বিবাহ। একটু পরেই এই 10:30টার গাড়িতে বর আসিবে। এই পথ দিয়া বাজনাবাদ্য করিয়া যাইবে। নিতান্ত অপ্রীতিকর বস্তুর যে একটা নিগুড় মোহ থাকে, তাহারই টানে রূপচাঁদ পথের উপরটিতে আসিয়া বসিয়া আছে। কাজীপাড়ার রহমত আসিয়া পাশটিতে বসিল। চুপ করিয়া খানিকটা পা দুলাইল, তাহার পর প্রশ্ন করিল, কিছু উপাও ঠাওরাতে পারলি রে রূপ? রূপচাঁদ ঠোঁট আর নাক একত্র করিয়া মাথা নাড়িল। না, পারে নাই। রহমত বোধহয় সহানুভূতির নিদর্শন স্বরূপ একটা চোর কাঁটা শীষ তুলিয়া লইয়া দাঁতে খুঁটিতে লাগিল। খানিকক্ষণ নীরবেই গেল। তাহার পর ফোঁস করিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল, আচ্ছা, তোদের দুজনের মধ্যে কি খুব বেশি ভালোবাসা হয়েছিল? রূপচাঁদ এবারেও কথা কহিল না, মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ। রহমত কথাটাতে একটু টান দিয়া গভীর দুশ্চিন্তার সহিত বলিল, তবেই তো। আবার শীষ চিবাইতে লাগিল। একটু পরে গুঁড়িটার উপর গুটাইয়া সুটাইয়া বসিয়া প্রশ্ন করিল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, বলতে আপত্তি আছে? মানে বিয়ের কথা হবার পর তোকে কিছু বলেছিল কি? এই যেমন ধর বিষ খেয়ে মরবো কি গলায় দড়ি দেবো, তা যদি বলে থাকে তো? রূপচাঁদ বলিল, কিছুই বলেনি। রহমত কপালে চোখ তুলিয়া বলিল, কিছুই বলেনি? তবে তো আরো ভাবনার কথা। তোর ঘাড়ে শেষ পর্যন্ত একটা স্ত্রী হত্যার পাপ না চাপে। রূপচাঁদ চোর কাটার শীষটা সরাইয়া লইয়া খানিকটা উদ্বেগের সহিতই প্রশ্ন করিল, কেন? রহমত এখানে ছোকরা মহলে প্রেম সম্বন্ধে একজন বিশেষজ্ঞ। বয়সের অনুপাতে বাংলা নভেলে তাহার জ্ঞান খুব সুগভীর। তাহা ভিন্ন বাড়িতে ফার্সি ভাষার একটু আদ্র চর্চা থাকায় বুলবুল বাগিচা থেকে আরম্ভ করিয়া লায়লা মজনু প্রভৃতি পশ্চিম সীমান্তের অধিকার ব্যাপারের সঙ্গে তাহার একরকম সাক্ষাৎ পরিচয় আছে বলিয়া ধরিয়া লওয়া হয়। বলিল, যদি সত্যিকার ভালোবাসা হয়, মানে সে যদি লায়লা হয় আর তুই যদি সত্যি মজনু হোস, তো যে মুহূর্তে তোদের প্রথম চোখাচোখি হয়েছিল সেই মুহূর্তেই চোখের রাস্তা দিয়ে তোর দিল ওর দিলের কাছে গিয়ে তার অ্যাঞ্জেল হয়েছিল, যাকে পার্সিতে বলে ফিরস্তা। তাহলে হলো না? তোকে না পেয়ে ও যদি সত্যিই একটা কিছু করে বসে তো তোর গুনাহ অর্থাৎ পাপ লাগলো না? রূপচাঁদ বলিল, বয়ে গেল। রহমত এত বড় একটা তত্ত্বকথার পর নায়কের মুখে এরূপ গ্রাম্যতাদুষ্ট মন্তব্য শুনিয়া নিশ্চয় খুবই ক্ষুণ্ণ হইল। বিরক্তির সহিত বলিল, তাহলে তোর ইস খাঁটি নয়, শুধু ভরম করছিস, যা। রূপচাঁদ প্রশ্ন করিল, ইস কি? রহমত দাঁড়াইয়া উঠিয়া ঘাটটা তাহার দিকে ঝুঁকাইয়া অনেকটা ব্যঙ্গের স্বরে বলিল, ইস্ক হচ্ছে প্রেম, প্রণয়, ভালোবাসা, আশিকের জন্য নিজেকে মিটিয়ে দেওয়া। যা ছিল লায়লা আর মজনুর মধ্যে, যা ছিল জাহাঙ্গীর আর নূরজাহানের মধ্যে, যার মাঝখানে দাঁড়াতে গিয়ে শের আফগানের প্রাণ গেল, যা ছিল আয়েশা আর জগৎ সিংহের মধ্যে,
যার হাহাকার দেখতে পাবি শরৎবাবুর দেবদাসে, তুই ঘাস চিব বসে বসে। হন হন করিয়া চলিয়া যাইতেছিল। খানিকটা অগ্রসর হইতে রূপচাঁদ ডাক দিল, রহমত শোন। অনেকটা অনিচ্ছার সহিত রহমত ফিরিয়া আসিল। তখনও রাগটা লাগিয়া আছে। বলিল, তোর এসবে হাত দেওয়া ঠিক হয়নি। হুটোহুটি মারামারি করে বেড়াস, ওই নিয়েই থাকা উচিত ছিল। কেন ডাকছিলি? একটা গাধা জোগাড় করতে পারিস? রহমত এক দৃষ্টে রূপচাঁদের মুখের দিকে চাহিয়া রহিল। বোধহয় ভিতরে ভিতরে আশা করিয়াছিল হতাশ প্রেমের ধাক্কায় বেচারি পাগল হইয়া গিয়াছে। কিন্তু তাহারা আর কোনো নিদর্শন না পাইয়া সহজ বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কেন, গাধা কি হবে? হঠাৎ গাধা? বর শুনছি রমজানের গাড়ি করে আসবে, কাল নূতন করে রং করছিল। জিজ্ঞেস করলাম তো বললে, গাড়িতে ঘোড়ার বদলে গাধা জুড়ে দিবি নাকি? গাধা জুড়ে দেওয়া নয়, রমজানের সাদা ঘোড়াটার একটা মস্ত দোষ আছে জানিস তো, গাধার ডাকে ভয়ানক ভড়কে যায়। রহমত আরো বিস্ময়ের সহিত বলিল, যাক তাতে কি? বরটাকে যদি ঘায়েল করা যেত, বরের বাপকেও পুরুতকেও, সবগুলোই নিশ্চয় এক গাড়িতেই থাকবে। রহমত আরো 2 পা আগাইয়া আসিয়া অপলক দৃষ্টিতে রূপচাঁদের দিকে একটু চাহিয়া রহিল। তাহার পর আসিয়া আবার গণিটার ওপর বসিল। মনে হইল যেন একটু খুশি হইয়াছে। বোধহয় এই জন্যই যে হতাশ প্রেমিক নিতান্তই চুপচাপ বসিয়া নাই, কিছু একটা করিতেছে। উন্মাদ হইয়া যাওয়া কিংবা আত্মহত্যা করা অবশ্য বেশি শাস্ত্রসঙ্গত হইত। অভাবে প্রতিদ্বন্দ্বী বিনাশও নিতান্ত নিন্দার নয়। জিনিসটাতে উন্মাদ লক্ষণও বর্তমান। বলিল, কাজটা ভালো হয় না, যদিও জাহাঙ্গীরের নজির আছে, কিন্তু গাধা পাবি কোথায়? তাই তো ভাবছি, আমিও অবশ্য গাধা ডাকতে পারি। দুধ, সে কি হয়? টের পেয়ে গেলে শেষকালে গাধা হোস আর নাই হোস ধোবার মতো বাড়ি হাঁকড়াবে। তার চেয়ে এ বাবা ইংরেজের রাজত্ব, গাধা নিজের খুশিতে নিজের মনে ডেকেছে, আমরা কি করব? রূপচাঁদ হাঁটুতে চিবুকটা চাপিয়া মাথা নাড়িয়া বলিল, ঠিক তো। বনে চড়তে চড়তে রংচঙে গাড়ি, সাজগোজ করা লোক দেখে ওর মনে যদি ভাব এসে থাকে আমরা কি ওকে উস্কে দিতে গিয়েছিলাম? তোমরাও তো জুলুস করে না এলেই পারতে। কিন্তু পাওয়া যায় কোথায়? সমীস্যে তো সেই, আর গাড়ির সময়ও হয়ে আসছে। রহমত হঠাৎ উঠিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা তুই বস, আমি দেখছি একবার। আর দেখ, যদি আমার দেরি হয় আর বরের মধ্যেই এসে পড়ে তো তুই এই গুঁড়ির আড়ালে বসে দিস না হয় ডেকে খোদার নাম নিয়ে। বাহ, আমার মর্জি হয়েছে, আমি ডেকেছি গাধার ডাক মশাই, তাতে আপনাদের ঘোড়া যে ঘাবড়ে বসবে কে জানে। বসে থাক, দেখি একবার চেষ্টা করে। খানিকক্ষণ গেল। গুঁড়ির উপর থেকে স্টেশনের ওদিকে ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখা যায়। রূপচাঁদ সেই দিকে চাহিয়াছিল। দেখল সিগন্যালটা মাথা হেঁট করিল, গাড়ি আসিতেছে। সে দাঁড়াইয়া উঠিয়া রহমত যেদিকটায় গিয়াছে তীব্র উৎকণ্ঠায় সেদিকে খানিকক্ষণ চাহিয়া রহিল। না, রহমতের কোনো চিহ্ন নাই। তাহা হইলে বোধহয় তাহার নিজের গলায় শেষ পর্যন্ত ভরসা। ছোট স্টেশন, রাস্তায় বিশেষ লোক চলাচল নাই। বরযাত্রীদের যাহারা অভ্যাগমন করিবে তাহারা অনেকক্ষণ স্টেশনে চলিয়া গিয়াছে। রতনমণ্ডল তাহার ছোট মেয়েটিকে লইয়া স্টেশন অভিমুখে যাইতেছিল। মেয়ের মামার বাড়ি যাইবে। জিজ্ঞাসা করিল, ঘোষ যা এখানে বসে যে? কিন্তু বেশি কৌতূহল দেখাইল না, কেননা রূপচাঁদকে ডোবার ধারে কি জঙ্গলের মধ্যে কি গাছের মগডালে কি গুঁড়ির উপর দেখা এমন কিছু অসাধারণ ব্যাপার নয়। রতন চলিয়া গেলে রূপচাঁদ আর একবার রহমতের পথের দিকে চাহিল। তাহার পর গলাটা পরিষ্কার করিয়া লইয়া খুব নিম্নকণ্ঠে হাক্কা করিয়া একটা টানা আওয়াজ করিল।
রাসবধ্বনির রিহার্সাল। দ্বিতীয়বার আর একটু জোরে। না, বেশ চলিবে। গলা খাঁকারি দিয়া আরও একটু জোরে আরম্ভ করিতে যাইবে। দেখিল রায়েদের পোড়োবাড়ির পাশ দিয়া যে সরু রাস্তাটি চলিয়া গিয়াছে, সেই রাস্তা দিয়া গাধার উপর পাকা ঘোড়সওয়ারের ভঙ্গিতে পা ছড়াইয়া রাসু ধোবার ছেলে সাত করে গটগট করিয়া চলিয়া আসিতেছে। সামনে আসিয়া তড়াক করিয়া নিচে লাফাইয়া পড়িল। তাহার পর গাধাটার পিঠে দুইটা সাবাসির চাপড় কষিয়া রূপচাঁদকে বলিল, রহমত ডেকে নিয়ে এলো, সে আসছে, তোমরা চড়বে নাকি দা ঠাউর? চড়ো না, ঘোড়া ছেড়ে চড়বে লোকে আমার মাতনের ওপর। ওর নাম মাতুধন রেখেছি। পড়ার ভয় নেই, মাটিতে পা দুটো ঠেকিয়ে দাও, নিচ দিয়ে গলে বেরিয়ে যাবে। মায়ের যেমনকার ছেলে ঠিক তেমনটি রইলে, আঁচড় পর্যন্ত লাগলো না। রূপচাঁদ প্রশ্ন করিল, ডাকে কেমন? সাত করে খুব সম্ভবত স্নেহের আদিককেই বলিল, খুব মিষ্টি ডাক। রহমত আসিয়া উপস্থিত হইল। একটু বিজয়ের ভঙ্গিতে রূপচাঁদের মুখের দিকে চাহিয়া বলিল, কিরে, হলো জোগাড় না হলো না? বাবা, এ যার নাম রহমত শেখ। কাজটা কিন্তু অন্যায় হচ্ছে বলে দিলাম, আমি এর মধ্যে নেই। না, সাত করেকে বলো এখন তোমার কি দরকার গাধায়। বলিয়া হাত পা গুটাইয়া নির্লিপ্তভাবে অন্যদিকে মুখ ফিরাইল। রূপচাঁদ বলিল, সেই কথাই তো বলছিলাম। ও বলছে খুব মিষ্টি ডাক ওর গাধার। মিষ্টি ডাকে কি হবে? রহমত মুখ না ফিরাইয়াই বলিল, রেখে দে, গাধার আবার মিষ্টি ডাক। আমাদের মোরগটা তাহলে মিয়া তানসেন। এখন ঠিক তালের মাথায় ডাকবে কি ডাকবে না সেই কথা দেখ। কাজটা কিন্তু ভালো হচ্ছে না বলে রাখছি। না হোক কজন বেকসুর লোককে। রূপচাঁদ সাতকড়ের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিল, কি বলিস রে, ডাকবে ফরমাস মতন? ব্যাপারটা তোকে বুঝিয়ে দিই। মানে হচ্ছে। সাত করে কোমরে একটা হাত দিয়া সিধা হইয়া বসিল। মাতন আমার ডাকে নিজের খেয়ালের উপর, কারুর তো রেয়াত নয়, দাসখত লিখে দেয়নি। বলো না কেন রহমত ভাই? এমন সময় গাধাটা হঠাৎ তরতর করিয়া কয়েক পা আগাইয়া গেল এবং ঘাড়, পিঠ আর ল্যাজ সোজা করিয়া বিকট রব করিয়া চিৎকার জুড়িয়া দিল এবং নিজস্ব ভঙ্গিতে আওয়াজটাকে ধাপে ধাপে নামাইয়া থামিয়া গেল। সাত করে দৃপ্তভাবে তাহার দিকে হাত বাড়াইয়া বলিল, ওই ল্যান, একখানি লমুনা ঝেড়ে দিল। ভাবছেন বুঝি আমাদের কথা কিছু বুঝছে না ও? আর কিন্তু ঘন্টা 2-3 এখন ঠান্ডা, সারাদিনে 5-6টি বার আওয়াজ দেয়, ব্যাস। রহমত ফিরিয়া বসিয়াছিল। স্টেশনের ওদিকে চাহিয়া বলিল, তোর গাড়ি ওদিকে এসে গেল কিন্তু রূপো, ধোঁয়া দেখা যাচ্ছে। রূপচাঁদ ব্যস্ত হইয়া উঠিল। দাঁড়াইয়া পড়িয়া চারিদিকে চাহিয়া বলিল, তাই তো, কোনো উপায় নেই রে সাত করে। তুই ওকে বলেছিস রহমত কেন ডাকাতে হবে? বলিসনি? মানে হচ্ছে একটা বরযাত্রী আমাদের গ্রামে আসছে সাত করে, তাদের একটু ঠাট্টা করা দরকার তো, নইলে ভাববে এদের দেশে ঠাট্টা করবার লোকই নেই। তাই ওরা যেই এখান দিয়ে যাবে আমরা শাঁখ বাজিয়ে দেব। বিয়ে বাড়ির 1000টা শাঁখেও এমন বাজ খেয়ে আওয়াজ হবে না বাবা। হো হো করিয়া হাসিয়া উঠিল। সাত করেও হাসিয়া হাততালি দিয়া উঠিয়া বলিল, খাসা মতলব দা ঠাউর, খাসা মতলব এটেছ বটে। রূপচাঁদ বলিল, কিন্তু তুই বলছিস যে আর ঘন্টা 2-1 ডাকবে না ও? সাত করে বলিল, 2 রকম ডাক আছে দা ঠাউর। এ যা লমুনোটা দিলে এটা হচ্ছে আহ্লাদের ডাক। মনটা খুব খুশি রইল, ডেকে দিলে একবার। আমরা যেমন হাসলাম না এই মাত্তর, সেই রকম আর কি। আর একরকম ডাক আছে মাতনের, সে কিন্তু এরকম মিষ্টি লাগবে না, তা বলে দিচ্ছি। সে ওর কান্নার ডাক। রহমত ঘুরিয়া প্রশ্ন করিল, ঠেঙিয়ে ডাকানো নাকি? সাত করে আগাইয়া গিয়া গাধার ঝুঁটি ধরিয়া তাহার পিঠে হেলান দিয়া রহমতের সহিত মুখোমুখি হইয়া দাঁড়াইল। বলিল, তোমাদের মতো স্কুলের পোড়ো নয়
যে একটা বেতের গায়ে ভ্যা করে উঠবে। আজ তো একখানি বাঁশ পিঠে ভাঙলেও মাতুধন টু শব্দটি করবেনি। ওকে কাঁদাবার অন্য হদিশ আছে, কিন্তু ওই যে কইনু, শাঁখ যা বাজবে তাতে কানে তালা লাগিয়ে থবে। দুজনেই আগ্রহের সহিত বলিল, কি কি হদিশ বল না শিগগির, ওদিকে গাড়ি যে প্রায় স্টেশনে এসে পড়ল। সাত করে বড় রাস্তার এ মোড় ও মোড় একবার দেখিয়া লইল। তাহার পর, দাঁড়াও দেখছি একবার বলিয়া যে পথে আসিয়াছিল সেই পথে বনের মধ্যে অদৃশ্য হইয়া গেল। রূপচাঁদ হাঁকিয়া বলিল, দেরি করিস নে সাত করে, গাড়ি ওদিকে এসে গেল। একটুখানির মধ্যেই সাত করে আবার ঘুরিয়া আসিল। একটু নিরাশভাবে বলিল, না, পাওয়া গেল না। রহমত জিজ্ঞাসা করিল, কি খুঁজছিলি তুই? সাত করে বলিল, কুকুরের গায়ের মাছি, গাধাকে ডাকাতে একেবারে ধন্বন্তরী। তবে আর বলছি কি, দুটি মাছি একটু ধুলোর মধ্যে করে ছেড়ে দাও গায়ে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শহর ধরে শোনো না কত ডাক শুনবে। তা দিন বুঝে একটাও পাওয়া গেল না কুকুর। দরকার কি না, সব বেটা ভাবলে উপকার হবে। স্টেশনটা গোটা কত গাছের আড়ালে পড়ে, দেখা যায় না, তবু হাঁক ডাক ব্যস্ততার আওয়াজ কানে আসিল। রহমত আবার নির্লিপ্তভাবে ঘুরিয়া বসিয়াছিল। সেইভাবেই বলিল, মাছির কামড়ে যদি ডাকে তো বিছুটি ছোঁয়ালে ডাকবে না কেন? আমি কিন্তু এর মধ্যে নেই বাবা, তোমাদের যা মনে হয় করো। একটা কথা বললি, তার উত্তর দিতে হলো, ব্যাস। সাত করে বিস্ময় এবং প্রশংসায় চোখ দুইটা বড় বড় করিয়া এমনভাবে চাহিল যেন সে রহমতের মধ্যে স্বয়ং মক্কার পীরকে প্রত্যক্ষ করিতেছে। বরযাত্রীর দল স্টেশনের প্রাঙ্গণ ছাড়িয়া রাস্তায় নামিয়াছে। প্রায় ৩০ লোক, গ্রামে ৩খানি গাড়ি। যতদূর সংকুলান হইয়াছে তাহাতে বরপক্ষীয়দের বসানো হইয়াছে। বাকি আর সকলেই পায়ে হাঁটিয়া আসিতেছে। রূপচাঁদের খবর ঠিকই ছিল, বর, নিদবর, বরের বাপ এবং পুরুত রমজানের গাড়িতে চড়িয়াছে। সেটা সর্বাগ্রে রাখা হইয়াছে। সমস্ত দলটা ধীরে ধীরে চলিয়াছে। বুড়ো রমজান কিন্তু তাহার পেট মোটা ঘোড়া দুইটার রাস এমন কায়দা করিয়া কষিয়া ধরিয়া আছে, মনে হইতেছে যেন অন্যমনস্ক হইয়া রাস একটু ঢিলা করিলেই তাহারা এক্কেবারে তীর বেগে ছুটিতে আরম্ভ করিয়া দিবে। দলটা সামনে আসিতেই রূপচাঁদ গুড়ি হইতে নামিয়া দাঁড়াইয়া বলিল, সেলাম রমজান চাচা। তীব্র উৎকণ্ঠায় মুখটা একটু শুকাইয়া গিয়াছে। রহমতেরও মনে একটা শঙ্কা এবং উদ্বেগ লাগিয়াছিল। অনেকটা পূর্বাহ্নেই ভাব জমাইয়া রাখিবার জন্য বলিল, সেলাম আলেকুম। রমজান কোনো উত্তর করিল না, শুধু গাধাটার পানে একবার আর চোখে চাহিয়া রাসটা আরো সতর্ক করিয়া ধরিল। সাদা ঘোড়াটাও একবার ঘাটটা ঘুরাইয়া দেখিয়া অস্বস্তির সহিত কান দুইটা সঞ্চালিত করিতে লাগিল। রূপচাঁদ আর রহমত দুজনেই সঙ্গ লইল। রূপচাঁদ একবার গাড়ির ভিতরটা ভালো করিয়া দেখিয়া লইল। তাহার পর রমজানের সঙ্গে গল্প জমাইবার জন্য প্রশ্ন করিল, রং ধরাতে কত খরচ পড়ল রমজান চাচা? কোনো উত্তর হইল না। রহমতের বুকটা ধরাস ধরাস করিতেছিল। চকিতে ঘুরিয়া একবার গুঁড়িটা যেখানে আছে সেইখানে দৃষ্টি নিক্ষেপ করিল। তাহার পর নির্লিপ্তভাবে বলিল, আচ্ছা, রং ধরাতে যাই খরচ পড়ুক, তুমি একটু সরে থেকো তো, যদি জানের ডর থাকে। রমজানি খালার ঘোড়া একটা যদি লাথি ঝাড়ে তো উঠে আর তোমায় জল খেতে হবে না। এ তোমার বাংলাদেশের পিলে রোগা ঘোড়া নয় যে মনে করেছ। এমন সময় হাক্কা করিয়া একটা অতি উগ্র আওয়াজ পিছনে শোনা গেল এবং পর মুহূর্তেই দেখা গেল আকাশ পাতাল হাঁ করিয়া লেজ সিধা করিয়া চিৎকার করিতে করিতে একটা গাধা বিদ্যুৎ বেগে ছুটিয়া আসিতেছে। পিছনের লোকেরা ত্রস্তভাবে রাস্তা ছাড়িয়া দিতেছে। নানান রকম সন্ত্রস্ত রব উঠিয়াছে। সাবধান, গাধারা কামড়ায়ও আবার, দেখো যেন ছুঁয়ে ফেলো না, কি বিপদ! ও মারিয়ে চলেছে মশাই, আর আপনি ছোঁবার ভয় করছেন। রমজানের গাড়ির সাদা ঘোড়াটা দাঁড়াইয়া পড়িল। রাসটাতে একটা তীব্র ঝাঁকানি দিয়া পিছনে ঘুরিয়া দেখিবার চেষ্টা করিল। তাহার পর রমজান নামিয়া তাহাকে ধরিয়া ফেলিবার পূর্বেই
পাশের ঘোড়াটাকে একরকম টানিতে টানিতেই সামনে গলা বাড়াইয়া মত্ত গতিতে ছুট দিল। একটা সামাল সামাল রব পড়িয়া গেল। গাড়িটা খানিকটা সিধাই ছুটিল। তাহার পর সাদা ঘোড়াটা রাস ছিঁড়িয়া পলায়ন করায় একটা ঘোড়ার টানে খানিকটা এক পেশে হইয়া ছুটিতে ছুটিতে রাস্তার ধারে একটা সেগুন গাছের গুড়িতে প্রচণ্ড ধাক্কা লাগিয়া হেলিয়া দাঁড়াইয়া পড়িল। এর পরের দৃশ্য রূপচাঁদের বাড়ির চিলেকোঠার অভ্যন্তর। সন্ধ্যার প্রাক্কাল। রূপচাঁদ ধূলিশয্যায় শয়ান। কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া বোধহয় এইমাত্র নিদ্রা গিয়াছে। চোখের কোলে গালে শুষ্ক অশ্রুর কলঙ্ক রেখা। নেরির সঙ্গে আসন্ন বিরহের অশ্রু নয়, অবশ্য পরোক্ষ হেতু এইটাই বটে। আসলে রূপচাঁদের পিঠে আজ একটি আস্ত কঞ্চি ভাঙিয়াছে। মাতুধন ঘটিত ব্যাপারটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না। ডাকের মূলে বিছুটি, বিছুটি থেকে সাত করে থেকে রহমত, তাহার পর রহমত থেকে রূপচাঁদে বেশ সহজেই পৌঁছানো গেল। রূপচাঁদের পিতা দুর্ভাগ্যক্রমে দলের মধ্যেই ছিলেন। কান ধরিয়া বাড়ি লইয়া গেলেন। তাহার পর চোরের মতো মার দিয়া চিলেকোঠায় পুড়িয়া বাহির হইতে তালা আঁটিয়া দিয়া বলিলেন, সমস্ত দিন সমস্ত রাত আজ শুকো, রাস্কেল কোথাকার, নেমন্তন্ন বাড়ি যাওয়া এক্কেবারে বন্ধ। বিয়ে বাড়ি। দুইটা বাড়ি বাদে রায়দের বৈঠকখানার বরযাত্রীদের তোলা হইয়াছে। কতকগুলো ছোকরা আসিয়া অবধি গণ্ডগোল বাধাইবার চেষ্টা করিতেছে। তাহাদের গাড়ি করিয়া আনা হয় নাই, তাহাদের অপমান হইয়াছে। যাহারা গাড়িতে আসিয়াছিল তাহাদের অনেককেও তাহারা দলে টানিয়াছে। বলিয়াছে গাড়ি চড়াইয়া জখম করিবার মতলব ছিল এদের। তাদের গুরু বল ছিল, তাই তাহারা চড়ে নাই। অবশ্য বরের গাড়িতে কাহারও বিশেষ আঘাত লাগে নাই। অন্যান্য গাড়িগুলা একেবারে নিরাপদ ছিল। কিন্তু কি সর্বনাশটাই না হইতে পারিত, সেই দুশ্চিন্তায় সকলেই স্তম্ভিত হইয়া আছে। সর্বনাশের চেয়ে তার কল্পনাটাই আরো ভয়ঙ্কর, কারণ সে কল্পনায় তো কোনো সীমা বাঁধা থাকে না। তাই কিছু না হওয়ার চেয়ে বড় বিপদ আর কিছুই হইতে পারে না। স্নানে আহারে চায়ে পানে যত রকম ভাবে পারিল ইহারা কন্যাপক্ষীয়দের সমস্ত দিন বিপর্যস্ত করিয়া তুলিল। সন্ধ্যা পর্যন্ত নিজের দিকের পুরুতকেও ইহারা দলে টানিল। পুরুত ঠাকুরের চা আসিলে একজন কাছে গিয়া দাঁড়াইল এবং চায়ে চুমুক দিয়া পুরুত ঠাকুর মুখটা কুঞ্চিত করিয়া উঠিতেই নিরীহের মতো প্রশ্ন করিল, খুব মিষ্টি দিয়েছে বুঝি? তা বেচারিরা তো জানে না যে আপনি মিষ্টি কম খান। পুরুত ঠাকুর ঠোঁটে জিভটা অস্বস্তির সহিত বুলাইতে বুলাইতে বলিলেন, মিষ্টি কোথায় হে, এ যে নুন। নুন? না পুরুত মশাই, আপনি নিশ্চয় ভুল করেছেন। অবশ্য যা ছোট লোকেরা, কিন্তু আপনি বরপক্ষের পুরুত, আপনার কাজে আপনি দেবতার তুল্য, তাই সমস্ত দিন উপোস করে আছেন। আপনার সঙ্গেও কি এরকম ঠাট্টা প্রবঞ্চনা করতে সাহস করবে? বোধহয় ভুল করেছেন। দেখুন তো আর একটা চুমুক। পুরুত ঠাকুর একেবারে লাফাইয়া উঠিলেন। চায়ের বাটিটা আছড়াইয়া দিয়া চিৎকার করিয়া উঠিলেন, আমি পুরোহিত, 3-20 বয়স হতে চলল, আমার সঙ্গে তঞ্চকতা? আমি যদি আজ এ বিবাহে পৌরোহিত্য করি তো? সকলে আসিয়া পড়িল। কি ব্যাপার? একটা ছোকরা বলিল, থাক পুরুত মশাই, এই উপোসের মুখে যদি একটা প্রতিজ্ঞা করে বসেন সে তো আর স্বয়ং বিধাতা এলেও রদ হবে না। থাক, সয়ে যান। একজন সামনে ঠেলিয়া আসিয়া বরের পিতাকে লক্ষ্য করিয়া বলিল, তার চেয়ে বরং বর আসনে বসবার আগে কাকা একবার গয়নাপত্র দান সামগ্রীগুলো দেখে নিন। কন্যাপক্ষের দিক থেকে একজন বেশ সন্ডা গোছের লোক উগ্র দৃষ্টিতে ছোকরার দিকে চাহিয়া প্রশ্ন করিল, জিজ্ঞেস করি কেন? ছোকরা রোগা গোছের, থতমত খাইয়া আমতা আমতা করিয়া বলিল, আজ্ঞে এমনি বলছিলাম, সবাই তাহলে একবার দেখতাম। তাহার পর পাশের একটি সঙ্গীকে প্রশ্ন করিল, তুই বলছিলি না রে এখানকার শ্যাকরারা চমৎকার গড়ন করে গয়নার? সে ছোকরা এসব ফ্যাসাদের কথায় একেবারেই না থাকিবার জন্য বলিল, যা, আমি কি জানি এখানকার শ্যাকরাদের কথা, দেখ তো মিছিমিছি আমায় টানা।
প্রথম ছোকরা একটু ছুতা করিয়া সরিয়া পড়িল। গোলমাল কিন্তু থামিল না। বরের পিতা একটু সন্দিগ্ধ প্রকৃতির লোক, বলিল, ছেলে মানুষ যদি তুলেই থাকে কথাটা, আপত্তির কারণও তো দেখি না আপনাদের। বিয়ের আগে গয়নাপত্র দেখে নেওয়া এরকম তো আকছারি হচ্ছে আজকাল। কন্যাপক্ষের লোকটির রাগে তখন শরীরটা কাঁপিতে আরম্ভ করিয়াছে। কণ্ঠস্বর সংযত করিয়া বলিল, এ বাড়িতে হয়নি। অপর একজন বলিল, এ তল্লাটে নয়। বরকর্তার হাতে একজন সুবিবেচনার সহিত নিজের হুঁকাটা তুলিয়া দিল। সে 2-3টা টান দিয়া শান্ত স্বরে বলিল, নাই বা হলো, আজ হোক, দোষ কি? পুরুতের চায় যখন নুন রয়েছে তখন কি যে বলে বেশ। যে হুঁকা জোগাইয়া দিয়াছিল তাহার আবার সুযোগের মাথায় কথা জোগাইয়া দেওয়াও অভ্যাস আছে। বলিল, তখন কোণের গয়নায় খাদ থাকবে না কে বলতে পারে? মুখ সামলে বলিয়া কয়েকজন একসঙ্গে হুঙ্কার করিয়া উঠিল। বরকর্তা বলিল, তা সামলাচ্ছে, কিন্তু গয়না যাচাই না হলে বর পিড়িতে উঠবে না। আলবাত উঠবে। কন্যাপক্ষীয়দের সকলেই সমস্ত দিন নানান রকম অত্যাচার আবদার সহ্য করিয়া অন্তরে অন্তরে ক্ষিপ্ত হইয়াছিল। প্রতিশোধের আঁচ পাইয়া উল্লসিত হইয়া উঠিল। একজন ভিড়ের মধ্যে থেকে বলিয়া উঠিল, তাকে কান ধরে টেনে এনে বসানো হবে। কোথায় গেল বর? পাকড়ো উস্কো। অবরুদ্ধ আক্রোশের বাঁধ ভাঙিয়া একটা হইচই পড়িয়া গেল। এ পক্ষের দল যেমন দেখিতে দেখিতে বাড়িয়া গেল, ও পক্ষের দল সেই অনুপাতে কমিয়া আসিতে লাগিল। যে যেখানে পারিল সন্ধ্যার অন্ধকারে গা ঢাকা দেওয়ার চেষ্টা করিতে লাগিল। বরের কিন্তু খোঁজ পাওয়া গেল না। আনাচে কানাচে অন্ধকারে গলি ঘুজিতে বন বাদারে যে কয়েকজনকে ধরা গেল তাহাদের কেহই বর নয়। গেল কোথায় বর? প্রশ্ন উঠিল, স্টেশনে যায়নি তো? একজন উত্তর করিল, তাদের বাড়ির দিকে এখন গাড়ি নেই তো, কলকাতার গাড়ি আছে একটা। একটা দল স্টেশনের দিকে ছুটিল। তখন কলিকাতার গাড়ি আসিয়া গিয়াছে। পাতলা অন্ধকারে দূর হইতে দেখা গেল টিকিট ঘরের দিক থেকে খুব ঢিলে ঢালা জামাকাপড় পরা একটি ছোকরা গাড়ির দিকে ছুটিয়াছে। গার্ড হুইসেল দিল। দলের 3-4 জন ছোকরা ছুটিল। প্ল্যাটফর্মে যখন পৌঁছিল তখন গাড়ি বেশ একটু জোর দিয়াছে। তবুও বোধহয় টানিয়া নামাইবার চেষ্টা করিত, কিন্তু সাহেব গার্ডের ধমক খাইয়া থমকিয়া দাঁড়াইল। একজন বলিল, হাজবেন্ড স্যার, হাজবেন্ড রানিং অ্যাওয়ে। বিবাহ না করিয়াই সে পলাইতেছে সেটা স্পষ্ট করিয়া বুঝাইবার জন্য অপর একজন হাত তুলিয়া চিৎকার করিয়া বলিল, আনম্যারিড হাজবেন্ড অফ আনম্যারিড ওয়াইফ স্যার। গাড়ি কিন্তু চলিয়া গেল। তখন দুর্ভাবনা জুটিল, চাঁদ কুল বাঁচে কি করিয়া? সদ্য বর কাঁড়িয়া বিয়ে দিতে হইবে। প্রথমে মিত্তিরদের শম্ভুর কথা মনে পড়িল সকলের। বিয়ে বাড়ি তোলপাড় করিয়াও শম্ভুর সন্ধান পাওয়া গেল না। শম্ভু নিমন্ত্রণে আসে নাই, একটা অভাবনীয় ব্যাপার। কয়েকজন উৎসাহী ছোকরা তাহার বাড়ি ছুটিল। বাড়িতে আর কেহই ছিল না। মেয়ে পুরুষ সবাই বিয়ে বাড়ি। বৈঠকখানায় তক্তাপোষে শম্ভু ঘুমাইয়া আছে। পাশে ত্রৈলোক্য কবিরাজের ছেলে মাখন। তক্তপোষের একধারে কতকগুলো শিশি আর একটা ওষুধ মারিবার খল। আজ দিনের বেলায় মেয়ে খাওয়ানো ছিল। টের পাওয়া গেল শম্ভু কোনো সুযোগে এক জায়গায় বসিয়া পড়িয়াছিল। আহারটা অত্যধিক হইয়া গিয়াছে। মাখন এখন বাপের যত রকম হজমি বড়ি চূর্ণ আরও কাছে সবগুলা তাহার ওপর পরীক্ষা করিতেছে। বিয়ের কথা শুনিয়া মাখন কবিরাজোচিত গাম্ভীর্যের সহিত প্রশ্ন করিল, লগ্ন কখন? 7:30 থেকে 9:30 মধ্যে। মাখন শম্ভুর পেটে 2টা টোকা মারিয়া চক্ষু ঊর্ধ্বে তুলিয়া একটু হিসাব করিল। তাহার পর মাথা নাড়িয়া বলিল, তাহলে হলো না। 11টার আগে উঠে বসতে পারবে না। 11টা পর্যন্ত খেতে যাবে, সেই চেষ্টা করছি। সে সময় হলে হয়তো দেখো। আর তাহা হইলে ছেলে কই? একজন বলিল, কেন, আমাদের ফেলু কেমন হয়? রমানাথের ভাগ্নে ফেলারাম।
রমানাথ কাছেই ছিল, একটু লোভী লোক। ভাগ্নেকে ছেলেবেলা থেকে মানুষ করিয়াছে এবং তজ্জনিত খরচের একটা হিসাব রাখিয়া গিয়াছে। আশা ছিল বিয়েতে সেটা পুষাইয়া লইবে। সৌভাগ্যটা এমন অপ্রত্যাশিতভাবে আশায় উল্লসিত হইয়া উঠিল। মোচড় দিয়া আরো কিছু আদায় করিবার জন্য বলিল, ওর মা কি রাজি হবে? ওই একটি ছেলে, আর তো কেউ নেই। গরজের বালাই। দর আর একটু উঠিল। হেলারামের ডাক পড়িয়া গেল, তাহাকে পাওয়া গেল না। রমানাথের ছেলে কানাই বরযাত্রীদের টিটকিরি দিতে দিতে স্টেশন পর্যন্ত ধাওয়া করিয়াছিল। ফিরিয়া আসিয়া সব শুনিয়া বলিল, সে তো আজ বিয়ে করতে পারবে না। রমানাথ একেবারে খিচাইয়া উঠিল। আজ পারবে না মানে? এ কি পরাণ মণ্ডলের কর্য শোধ দেওয়া নাকি? আজ পারবো না, কাল, কাল নয় পরশু। ডাক সে হারামজাদাকে, দেখি কেমন না করে। কানাই বলিল, ডাকলে আসবে কি করে? নেমন্তন্নর জন্য জোলাপ নিয়ে বসে আছে মাখনের কাছ থেকে। মাখনা ভুল করে কি একটা দিয়েছিল, এখনো জের কাটেনি। সে আসতে চাইলেও বরং রোকা উচিত। কন্যাকর্তা আর সমাজের মাতব্বরেরা মাথায় হাত দিয়া বসিল। গ্রামে আর ছেলে নাই, এদিকে লগ্ন বুঝি বহিয়া যায়? কানাই প্রশ্ন করিল, রূপচাঁদকে হলে কাজ চলবে না? ওর বাবা কাকা তো ওকে সমস্ত দিন উপোস করিয়ে রেখেছে। পেট ফাঁপারও হাঙ্গামা নেই, জোলাপেরও হাঙ্গামা নেই। এ হেন পাজি বরযাত্রীর দলকে গাড়ি চাপা দেবার চেষ্টা করায় সকলেই রূপচাঁদের উপর সন্তুষ্ট হইয়া উঠিয়াছিল। অনেকেই একসঙ্গে চেঁচাইয়া উঠিল, ঠিক তো, হ্যাঁ, ওর সঙ্গেই বিয়ে দিয়ে দাও। একজন সন্দেহ প্রকাশ করিল, কিন্তু ঠিক মিল হবে কি? প্রায় এক বয়সী যে দুটোতে। আরে বেশ হবে, নাও, আগে জাত তো বাঁচুক, তারপরে মিল আর টিল। একটা ছোকরা আবেগের মাথায় একেবারে গুরু লঘু ভুলিয়া সামনে আসিয়া বলিল, আর ওদের দুজনের মধ্যে যে লভ হয়েছে, লভের চেয়ে মিল। বেরো বলিয়া কে একজন তাহার গালে ঠাস করিয়া একটা চর বসাইয়া পিছনে ঠেলিয়া দিল। কনের মা মুচ্ছা গিয়াছে, বাবা সেইখানেই ছিল। কয়েকজন তাহাকে ডাকিতে ছুটিল। ওদিকে কানাই আর রূপচাঁদের বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজন তাহার বাড়ি ছুটিল। বাড়িতে শুধু রূপচাঁদের ঠাকুরমা আর একটা বুড়ি ঝি। সকলে খোঁজ লইয়া চিলেকোটার সামনে গিয়া দাঁড়াইল। বাহির হইতে তালা বন্ধ, ভিতরে কোনো সাড়া শব্দ নাই। সকলে একেবারে সভয় মুখ চাওয়াচাই করিল। তাহার পর ভূত দৌড়ে একটা ধাক্কা দিয়া ডাকিল, রূপ। কোনো উত্তর হইল না। আরো জোরে ধাক্কা দিয়া ডাকিল, রূপ, এই রূপচাঁদ। অতি ক্ষীণ একটা আওয়াজ ছিদ্রপথে বাহির হইল। একেবারে ৩-৪ জন একসঙ্গে প্রশ্ন করিল, বিয়ে করবি? রূপচাঁদ শরীরটাকে টানিয়া দুয়ারের কাছে সরিয়া আসিল। দুইটা কপাটের মাঝে ফাঁক দিয়া প্রশ্ন করিল, কিন্তু খাবার আছে রে? ভূত নাকি? হ্যাঁ, ওদের বর পালিয়েছে, তোর সঙ্গে নেড়ির বে ঠিক হয়েছে। রূপচাঁদ চিচি করিয়া বলিল, দোরটা খুলে দে। কিছু খাবার এনেছিস তোরা? কেন কোথায়? কানাই চাবি আনতে গেছে, ভুলে গিয়েছিল। একেবারে বিয়ের পর খাবি রূপ, ঘন্টা দুয়েক একটু সবুর করে থাক না। ওরে বাপরে, 2 ঘন্টা? তবে থাক। তুই অত ভালোবাসতিস নেড়িকে রূপ, একবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে। রূপচাঁদ ভিতর হইতে একেবারে খিচাইয়া উঠিল। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো ভূত, সমস্ত দিন পেটে অন্ন নেই, বলে এর ওপর 2 ঘন্টা চাপিয়ে বিয়ে করবে। দোর খুলে কিছু খেতে দিবি তো দে, নইলে বেরো, সব উপকার করতে এসেছেন। কণ্ঠস্বর ক্রমেই ক্ষীণতর হইয়া একেবারে অবসন্ন হইয়া পড়িল। কানাই চাবি লইয়া হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। দুয়ার খুলিয়া যতক্ষণে তাহারা নিচে নামিয়া আসিল, ততক্ষণে রূপোর বাপ, নেড়ির বাপ, আরো সব অনেক লোক আসিয়া উপস্থিত হইয়াছে। এরকম অর্ধমৃত অবস্থায় বিবাহ হয় না। একজনকে পাঠাইয়া দেওয়া হইল, সে ছুটিয়া গিয়া একটু দুধ আর সন্দেশ লইয়া আসিল। রূপচাঁদ চাঙ্গা হইয়া উঠিতে উঠিতে গাড়িটা মেয়ে পুরুষের কলরবে হঠাৎ বিবাহের ত্রস্ত আয়োজনে
গমগম করিতে লাগিল। কন্যাকর্তা স্নেহদ্রব কণ্ঠে রূপচাঁদের পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বাবা রূপচাঁদ, তোমার যদি কিছু স্বাদ থাকে তো বলো, বলো না, লজ্জা কি? রূপোর আমার লজ্জা হয়েছে গো, তোমরা দেখো। পিঠে কঞ্চির দাগে আঙুলটা আটকাইয়া যাইতেছে। পুরুত আরো কয়েকজন বয়স্ক ব্যক্তি বলিল, হ্যাঁ চাইবে বই কি, লজ্জা কি? পা গাড়ি, হারমোনিয়াম, যা ইচ্ছে হয় বলো। কোনো উত্তর নাই। বলো বলো, ওদিকে আবার লগ্ন হয়ে এলো। রূপচাঁদ একবার সমবয়সীদের পানে চকিতে চাহিয়া মাথাটা গুঁজিয়া লইয়া অর্ধস্ফুট কণ্ঠে প্রশ্ন করিল, রহমত আর সাতকড়িকে নেমন্তন্ন করা হয়েছে? এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।